যেন একটা পুরনো ছেঁড়া ক্যালেন্ডারের পাতার মতো ছিল। প্রতিদিন একই রঙের কষ্ট, একই গন্ধের দারিদ্র্য। বয়স মাত্র ২২ বছর, কিন্তু কাঁধে যেন ৫০ বছরের বোঝা। ঢাকার একটা পুরনো বস্তির ভাড়া ঘরে মা ফরিদা বেগম শয্যাশায়ী, ক্যান্সার, ৪র্থ স্টেজ। ডাক্তাররা বলেছেন আর মাস ৬ কিন্তু তারিক জানে টাকা থাকলে হয়তো আরও কয়েকটা বছর বাড়ানো যেত। কিন্তু টাকা কোথায়? ছোট বোন নীলা, বয়স ১৮, এইচএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। স্বপ্ন দেখে ডাক্তার হবে, কিন্তু প্রতি মাসে কলেজের ফি, বইয়ের খরচ, প্রাইভেটের টাকা সব মিলিয়ে যেন একটা আগুনের গোলা। আর তারিক, সে একটা ছোট গার্মেন্টসের গোডাউনে কাজ করে, দিনে ১২ ঘন্টা, মাসে মাত্র ২২,০০০ টাকা। তার থেকে ঘর ভাড়া, মায়ের ওষুধ, নীলার খরচ, বাকিটা থাকে ঋণ শোধ করার জন্য। ঋণের পরিমাণ এখন ৭ লাখ ছাড়িয়েছে। মহাজনরা প্রতি সপ্তাহে ফোন করে, কখনো বাড়িতে এসে দাঁড়ায়। গত মাসে একবার এসে মায়ের সামনেই চিৎকার করেছিল, আর ১ মাস না হলে ঘর খালি করে দেব। তারিকের বাবা আরিফ হোসেন মারা গিয়েছিলেন যখন তার বয়স ১০, ট্রাক অ্যাক্সিডেন্ট। তারপর থেকে মা সেলাই করে আর সে ছোট ছোট কাজ করে কোনো মতে সংসার চালিয়েছে, কিন্তু এখন আর চলছে না। একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা, জুলাই মাস, তারেক একটা ফুটপাতের চায়ের দোকানে বসেছিল। শরীর ক্লান্ত, পকেটে ৭টা টাকা, চায়ের দাম ৮। সে ভাবছিল চা না খেয়েই চলে যাবে। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার ওপারে দাঁড়ানো এক মহিলার দিকে। মহিলা তাকে একদৃষ্টে দেখছেন। বয়স ৫০-এর কাছাকাছি, শরীরে গাঢ় মেরুন রঙের বেনারসি শাড়ি, গলায় ভারী হীরের নেকলেস, হাতে পান্নার আংটি, চোখে সোনালি ফ্রেমের চশমা। চেহারায় একটা রাজকীয় ভাব, কিন্তু চোখে একটা অদ্ভুত শূন্যতা। মহিলা রাস্তা পেরিয়ে এলেন, হাসি মুখে তার সামনে দাঁড়ালেন। তুমি তারেক হোসেন, তাই না? তারেক চমকে উঠল। আপনি আমাকে চেনেন? চিনি না, জানি। মহিলা একটা প্লাস্টিকের চেয়ার টেনে বসলেন। আমার নাম নাদিয়া রহমান। শহরের যে কয়েকজনের নাম লোকে ফিসফিস করে, আমি তাদের একজন। তারেক কিছু বলতে যাচ্ছিল, নাদিয়া বাধা দিয়ে বললেন, আমি জানি তোমার মা ফরিদা বেগমের ক্যান্সার, জানি নীলার কলেজের ফি, জানি তোমার ঋণ ৭ লাখ ছাড়িয়েছে, আর জানি তুমি আর পারছ না। তারেকের মুখ শুকিয়ে গেল। আপনি কি করে জানেন? নাদিয়া হাসলেন। আমার কাছে সব খবর আসে, আর আমি তোমার জীবন বদলে দিতে পারি, শুধু একটা শর্ত। তারেক ভ্রু কুঁচকে তাকালো। কি শর্ত? আমাকে বিয়ে করো। তারেকের মনে হলো সে স্বপ্ন দেখছে। আপনি পাগল হয়ে গেছেন? নাদিয়া শান্ত গলায় বললেন, আমি পুরোপুরি সুস্থ মনে কথা বলছি। তুমি আমাকে বিয়ে করো, বিনিময়ে তোমার মায়ের চিকিৎসা আমি করাবো, সিঙ্গাপুরে নিয়ে যাব, নীলার পড়াশোনা থেকে শুরু করে তার বিয়ে পর্যন্ত আমি দেখব। তোমার ঋণ একটা ফোনেই শেষ। তুমি শুধু আমার নামের পাশে সই করবে আর আমার কিছু শর্ত মানবে, ব্যাস। তারেক হাসল, ক্লান্ত হাসি। আর আপনি কি পাবেন? নাদিয়া সরাসরি চোখে চোখ রেখে বললেন, তোমাকে। তারেক আর কথা না বাড়িয়ে উঠে চলে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরল। রাতে ঘুম হলো না। মায়ের কাশির শব্দ, নীলার কান্না, মহাজনের ফোন, সব মিলিয়ে তার মাথা ঘুরতে লাগল। পরের ২ মাস ছিল নরক। মা হাসপাতালে ভর্তি, বিল দিতে পারছে না। নীলা কলেজ ছেড়ে দেওয়ার কথা বলল। মহাজনরা বাড়িতে এসে দাঁড়ালো। একজন বলল, আর ৭ দিন, না হলে নীলাকে নিয়ে যাব। সেই রাতে তারেক আর পারল না। সে নাদিয়ার দেওয়া কার্ড বের করে ফোন করল, আমি রাজি। পরের সপ্তাহে বিয়ে হয়ে গেল, একটা নোটারি অফিসে, ২ জন সাক্ষী, কাজী, কাগজে সই। তারেকের হাত কাঁপছিল। নাদিয়া শান্ত। বিয়ের পর নাদিয়া বললেন, আজ থেকে তুমি আমার স্বামী, আর আমি তোমার দায়িত্ব নিলাম। তারেক প্রথমবার পা রাখল নাদিয়ার বাড়িতে। বাড়ি বললে ভুল হবে, এটা একটা প্রাসাদ, গুলশানের সবচেয়ে দামি এলাকায়, ৩ তলা, সামনে ফোয়ারা, ভেতরে ইটালিয়ান মার্বেল, দেয়ালে অরিজিনাল পেইন্টিং। চাকর চাকরানির সংখ্যা ৫০-এর ওপর। সবাই তাকে দেখে মাথা নিচু করে দাঁড়ালো। নাদিয়া তাকে তার ঘর দেখালেন। একটা বিশাল রুম, কিং সাইজ বেড, বারান্দা থেকে পুরো লেক দেখা যায়। এটা তোমার ঘর, আমার ঘর পাশেই, তুমি যখন চাইবে তখন আসবে। তারেক কিছু বলল না। প্রথম কয়েক মাস ছিল অদ্ভুত।
নাদিয়া সত্যিই সব দায়িত্ব নিয়েছিলেন। মা সিঙ্গাপুরে চিকিৎসা করাচ্ছেন, নীলা একটা নামকরা কলেজে ভর্তি, ঋণ শোধ হয়ে গেছে। কিন্তু তারেকের মনে একটা অস্বস্তি। সে নাদিয়ার সঙ্গে কথা বলতো না, ডিনার টেবিলে বসতো, খেয়ে উঠে চলে যেত। নাদিয়া অপেক্ষা করতেন। একদিন রাতে তারেক ঘুম ভেঙে উঠল। বাড়ি নিস্তব্ধ। সে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরালো। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার ওপারে দোতলার শেষ মাথায় এক ঘরের নিচে হালকা আলো, আর শোনা যাচ্ছে মহিলার গলা, কান্নার মতো, আকুতির মতো। তারেক আর থাকতে পারল না। সে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠল, দরজার সামনে দাঁড়িয়ে কান পাতল। ভেতর থেকে নাদিয়ার গলা, আমি আর পারছি না, তুমি কেন এমন করলে? আমি শুধু তোমাকে ভালোবেসেছিলাম। তারেকের বুকটা ধক করে উঠল। সে নিঃশব্দে নেমে এলো, কিন্তু মনের মধ্যে একটা ঝড় উঠল। এই মহিলা কে? কার কথা বলছেন? কেন এত কষ্ট? পরদিন সন্ধ্যায় সে নাদিয়ার ঘরের সামনে দাঁড়ালো। দাসী সারা 22 বছরের অপরূপ সুন্দরী মেয়ে দরজায় টোকা দিলে নাদিয়া ভেতর থেকে বললেন, কাকে পাঠাই? সারা ফিসফিস করে বলল, সাহেব এসেছেন। ভেতর থেকে একটা খুশির শব্দ, আয় তাড়াতাড়ি আয়। তারেক ঢুকল। ঘরটা গোলাপের সুগন্ধে ভরা, হালকা গোলাপি আলো। নাদিয়া দাঁড়িয়ে আছেন, শাড়ি পাল্টে একটা সিল্কের নাইট গাউন, চুল খোলা, মুখে এমন একটা উজ্জ্বলতা যে তারেকের মনে হলো সে যেন কোনো 20 বছরের মেয়েকে দেখছেন। নাদিয়াজি, আপনাকে। সে থেমে গেল। নাদিয়া হেসে কাছে এলেন। ভালোবাসা বয়স মানে না তারিক। তুমি যখন আমাকে মন থেকে চাইবে, আমি আবার যুবতী হয়ে উঠব। তারেক আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নাদিয়ার হাত ধরল। দুজনে একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তারেক নাদিয়াকে জড়িয়ে ধরল। সেই প্রথম। সেই রাতে তারা এক হলো, শরীর নয়, আত্মা। নাদিয়া কেঁদে ফেললেন তার বুকে মুখ গুঁজে। আমি জীবনে শুধু 2 বার পুরোপুরি শ্বাস নিয়েছি। একবার যেদিন তুমি আমাকে স্ত্রী বলেছ, আর আজ যেদিন তুমি আমাকে তোমার বলেছ। তারেক তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আমি তোমাকে আর কখনো একা রাখব না। তারপরের মাসগুলো স্বপ্নের মতো কাটল। নাদিয়ার আগের মতো রইলেন না। তিনি হাসতেন, গান গাইতেন, তারেকের সঙ্গে হাত ধরে বাগানে হাঁটতেন। তারেকের কৌতূহলের তালাবদ্ধ ঘর একদিন হাট করে খোলা পেল। ভেতরে একটি ছবি, তার বাবা আরিফ হোসেন আর নাদিয়া 1998। ঠিক তখনই নাদিয়া বললেন, অবশেষে জানিলে। তিনি স্বীকার করলেন তারেককে বিয়ে ছিল প্রতিশোধের পরিকল্পনা, কারণ তার বাবার কাছে অপমানিত হয়েছিলেন তিনি। কিন্তু শেষে বললেন, তুমি আমাকে ভালোবেসে আমার ঘৃণাকে হারিয়েছ। তারেকও তাকে ক্ষমা করল। কিছুদিন সুখের পর নাদিয়া ক্যান্সারে মারা যান। শেষ রাতে তিনি বলেছিলেন, সারাকে দেখো, ও তোমাকে সুখী রাখবে। 1 বছর পর তারেক সারাকে বিয়ে করে। পুরনো সেই ঘর এখন সারার পড়ার ঘর, দেয়ালে নাদিয়ার ছবি। ভালোবাসা শেষমেশ প্রতিশোধকেও হারায়।